মাকে বলা হচ্ছে, চাট ফাট দেখলেন না, বলা হচ্ছে বাবা তোর মা তোর ছেলে সামনেই পাটা কেটে বাদ যাবে, অ্যাক্সিডেন্ট আছে, পা কেটে বাদ চলে যাবে 2-3 মাসের মধ্যে কিন্তু পা। বলছে বাবা আমি তো এসছি আমার ছেলে পড়াশোনার যাওয়ার ব্যাপারটা ঠিক করতে, আপনি পড়াশোনা না পড়াশোনার আগে ছেলেকে তো বাঁচা। না তিনি কি কোনো ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে সেটা বললেন চার্ট না দেখি? ব্যাপারটা হচ্ছে এই ঐশ্বরিক ক্ষমতা বল কতটা কি না কি সেটা জানা যাবে যখন বলা হলো আপনি ছেলেকে বাঁচানোর জন্য না, আপনি আগে পড়াশোনার জায়গা ঠিক করুন, তখন কিন্তু রিস্ক নিলেন না। কারণ পড়াশোনার জায়গা ঠিক হচ্ছে কি না সেটা তার ওই দৈব প্রতিকারে বোঝা যাবে তো, কিন্তু এই একটা কবর যদি দেওয়া দেওয়া হয় বেশ কিছু টাকার বিনিময়ে, তাহলে বলবো দেখ কবরটা ছিল বলে তোর ছেলে অ্যাক্সিডেন্ট হলো না। তো এই ধরনের একটা নতুন বেরিয়েছে যে ঘটনাটা না ঘটলে কিন্তু ভয়াবহ, সেই ভয়টা পাই দেওয়া হচ্ছে বিশেষ করে হাউসওয়াইফদের বিশেষ করে এই ব্যাপারে খপ্পরে যারা পড়ছেন তাদের ভয় পাই দেওয়া হচ্ছে, আর ঘটনা না ঘটলে বললো আমার জন্য ঘটেনি। তো এই একটা ক্রিয়েটেড একটা গল্প শুনিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যেখানে ডেফিনেট আমি দেখতে পাবো ফল পাবো না। যদি সে এক্ষুনি তার যদি কে থাকে সে তাহলে তার ছেলেকে পড়াশোনার জায়গা ঠিক করে দিন না, মনটা একটু ঠিক মনটা শান্ত করুন না, হয়তো পড়াশোনা বলি ছেলের পড়াশোনাটা হয় সেদিকে দেখুন না, সেদিকে রিস্ক নিলেনই না। বলছে আগে ছেলেকে বাঁচা, কেন পড়াশোনা করছে কিনা জানতে পারা যাবে, সেটা তো পরিষ্কার ফলটা পাওয়া যাবে। কিন্তু ছেলে তাহলে দেখতে হয় এবারে অ্যাক্সিডেন্টে পাটা কাটা গেল কি না, সেই রিস্ক তো কেউ নেবে না। যিনি প্রফেসর মানুষ তার মধ্যে এই ট্যালেন্টটাও আছে, তিনি দুয়ে একসঙ্গে ব্যালেন্সটা করতে পারেন। ভেরি ফর্চুনেটলি আমাদের এই অনুষ্ঠানে আমরা পাই স্যারকে, প্রফেসর ডক্টর বসু। তিনি একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের এরকমই সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। সেখানে বাই প্রফেশন তিনি যখন কাজ করে চলেন, তার পাশাপাশি প্যাশনেটলি এই অ্যাস্ট্রোলজি নিয়ে যখন কাজটা করে চলেন, সেই একই কথা তার ক্ষেত্রেও প্রযোজ্য যে তিনি যখন কাজটা করেন দুটো ক্ষেত্রেই খুব মন দিয়ে করেন এবং পারদর্শিতার সঙ্গে করেন, যার জন্যই আমরা বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে দেখতে ভালোবাসি শুধু না, পেতে ভালোবাসি। স্যারের কাছ থেকে আমরা পাবো, এটা আমাদের একদম ভীষণ রকমের বিশ্বাস। তো আসুন সেই কাজটি করি, সরাসরি তার কাছে চলে যাওয়া যাক। আজকের এপিসোডে তিনি কি জানাচ্ছেন, সেই যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, সেই কনসেপ্টে সেই সফল মানুষটি, একেবারে বলা ভালো ব্যতিক্রমী মানুষটি আমাদের সামনে কিভাবে আবারও অ্যাস্ট্রোলজির সেই অনবদ্য রিপ্রেজেন্টেশন রাখছেন, সরাসরি সেই লক্ষ্যেই তার কাছেই পৌঁছে যাওয়া এবং তাকেই আগে স্বাগত আপনাদের জানিয়েছি। সকলে মিলে ওয়েলকাম করি প্রফেসর ডক্টর বাসু, আমাদের প্রিয় স্যারকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা যখন শুরু করেছিলাম বহু বছর আগে, আজ থেকে প্রায় 25 বছর আগে, তখন আমি ভাবিনি কোনোদিনও অ্যাস্ট্রোলজিটাকে আমি কোনোদিনও প্র্যাকটিস বা প্রফেশনালি প্র্যাকটিস করা শুরু করব। আমার শখে আমি পড়াশোনা শুরু করেছিলাম, ভালো লাগতো, তার কারণ ওখানে ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত সায়েন্সের সমস্ত দিকগুলো ইনভলভড। একটার পর একটা যখন আমি শুরু করলাম অ্যাস্ট্রোলজি বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করতে, পড়াশোনা করতে, তো কোনোদিনও ভাবিনি। কিন্তু আমার মেনলি যে আমার প্রফেশন ছিল আমার ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিলাম, ইঞ্জিনিয়ারিং নিয়েই আমি হায়ার স্টাডি করেছি, সেটা নিয়ে এখনও রিসার্চ করি এবং বর্তমানে একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের কলকাতার আমি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, এটা সবাই জানেন। পাশাপাশি আমি কবে থেকে চিন্তা ভাবনা শুরু করলাম যে এটাকে প্র্যাকটিস হিসাবে নেব, আমি যখন দেখলাম একটার পর একটা আমার যে চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা বিভিন্ন যারা অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, তারা যে রিপোর্টগুলো আমাকে দেখাচ্ছেন সেগুলো আর যাই হোক জাতিশিক নয়, মানে অ্যাস্ট্রোলজিক্যাল নয়। তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি সেই জিনিসগুলো দেখা হয়নি বা বলা হয়নি, বা যে সমস্তগুলো বলা হয়েছে বেশ কিছু মন গড়া রূপকথার গল্প। আমি জেনারেলাইজ করছি না, কিন্তু হয়তো অবশ্যই তার মধ্যেও কয়েকজন ভালো আছেন, কিন্তু তবুও আমি দেখেছি কোথাও যারা একটু ভালো দেখেছেন, কোথাও একটা ইনকমপ্লিট। আমি যেভাবে পড়াশোনা শুরু করেছিলাম দেখেছিলাম যে কমপ্লিট অ্যাস্ট্রোলজিটাকে জানার পর তবে প্র্যাকটিস শুরু করা উচিত, এবং যেখান থেকে আমরা জেনারেলের বাইরে স্পেসিফিক্যালি আমরা গাইড করতে পারবো কোনো একজন জাতক বা জাতিকাকে, তারপর তো রেমেডি, আগে তো প্রপার ডায়াগনোসিস।
তো সেইখানে আমি প্রথম থেকেই আমি জানতাম, সেভাবেই পড়াশোনা করেছি, ডিভিশনাল চার্ট, অর্থাৎ একজনের জন্য 16 থেকে 20খানা চার্ট, যে মেন অনেক চার্ট আছে, বহু চার্ট আছে, কিন্তু 16 থেকে 20খানা চার্ট আমরা যদি স্টাডি করতে পারি, এক্সামাইন করতে পারি, তাহলে একজন জাতক জাতিকার জীবনের যে মেন ইভেন্টগুলো সে সম্বন্ধে আমরা ডেফিনেট প্রেডিকশন করতে পারি। শুধু D1 বা D9 থেকে কিন্তু ডেফিনেট বা স্পেসিফিক প্রেডিকশন করা যায় না, ওটা অনেকটাই প্রবাবিলিস্টিক ইন নেচার হয়ে যায়, নট কনফার্মেটিভ ইন নেচার। তো সেখান থেকে আমার প্র্যাকটিস করা শুরু হয়, কারণ আমার প্র্যাকটিস মানে কয়েকজনকে স্পেসিফিক গাইডেন্স দেওয়া আমি শুরু করলাম। তারপরে দেখলাম যে আস্তে আস্তে যেভাবে আমার কাছে আসছে চিত্রটা আরও পরিষ্কার হয়ে গেল। তার কারণ জনসচেতনতার অভাব আমি দেখলাম, তার জন্যেই আমার আজকে মিডিয়ার সামনে আসা। আমি আজকে সৃষ্টি চ্যানেলকে আমি আসি অনেক দিন ধরেই আমি প্রোগ্রাম করছি। আমি আবারও ধন্যবাদ জানাবো বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান করার জন্যে, ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, সেটাই চলছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন এপিসোডে আমি বোর্ড ওয়ার্ক করে বোঝাই, ম্যাথামেটিক্যালি বোঝাই কতটা ম্যাথামেটিক্স আছে, কতটা ফিজিক্স, কতটা কেমিস্ট্রি, কতটা বায়োলজি এর মধ্যে ইনভলভড, জেমোলজি কি ইন ট্রু সেন্স, এই সমস্তগুলো বোঝাই, চেষ্টা করি বলার। কিন্তু আমি এখনও আমার খারাপ লাগে, জনসচেতনতার এখনও কোথাও অভাব আছে। আমি দু একটি এক্সাম্পল দেবো। ফোনটা নিয়ে কেউ আছেন? শিওর। একটু স্যার আপনি বলছিলেন যে আমাদের এই চ্যানেলে আপনার প্রেজেন্স এবং ভেরি লং টাইম ধরে সেই প্রেজেন্সটা কিভাবে আছে, থাকেন অনেকে, কিন্তু কিভাবে আছে সেটা বোধহয় বড় প্রশ্ন। এবং আপনার যে ভূমিকা এই ক্ষেত্রে, এই একটা মাস মিডিয়াতে বসে যে আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে যে ধরনের উপস্থাপনটা দিচ্ছেন, তাতে তো আপনি হয়তো খেদ রাখতে পারেন, কারণ আপনি ফেস করছেন তেমন কিছু মানুষের সম্মুখীন হচ্ছেন যাদের মধ্যে সেই সচেতনতার জায়গাটা নেই, কিন্তু আপনার প্রয়াসটা কোথাও একটা জারি আছে, এবং তার মাধ্যমে হলেও ভীষণ রকমেরভাবে অনেক মানুষও কিন্তু সচেতন হতে পারছেন। এটা একটা পজিটিভ দিক। আপনার থাকাটা সেটা ভীষণ ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে মহামূল্যবান। এইটুকু আমি ডেফিনেটলি সেই চেষ্টাতেই ব্রতী হয়েছি, সেই চেষ্টাতেই দেখা যাক কতদিনে হয়, আশা রাখছি। ফোনটা নিয়ে নি। হ্যাঁ, ডেফিনেটলি অনুষ্ঠানে ফার্স্ট কলার বন্ধু, তাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আপনার পরিচয় জানান। হ্যাঁ, আমি হলদিয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ওকে, ছেলের নামটা বলুন। ছেলের নাম ছুটি মিস্ত্রি। বলুন ডেট অফ বার্থ ছেলের প্রথম। ডেট অফ বার্থ হলো 16/7/2000। 16/7/2000। সময় বলুন। সময় সকাল 10টা 7, হলদিয়া। 10টা 7 সকাল, হলদিয়াতে জন্ম। এর আগে কখনো চার্ট অ্যানালিসিস করিয়েছিলেন? কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছেন ছেলের জন্য? না না না, কোনোদিন নেননি। স্যারের কথাগুলো শোনেন? অনুষ্ঠান রেগুলারলি দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, দেখি, খুব ভালো লাগে। আর সব থেকে নামটা আরো বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, তো আরোই ভালো লাগে, ইন্টারেস্টিং। যেটা আমাদের অনুষ্ঠানের মূল বিষয় বলতে গেলে, সেই বিজ্ঞানের আলোতে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে দেখা এবং উপস্থাপন করা, সেটা আপনি বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ। ছেলের তো পড়াশোনায় মন নেই একদম, তাই তো? পড়াশোনা করতে চায় না, পড়াশোনা থেকে মন উঠে যাচ্ছে প্রাণের মধ্যেই। আপনার বকাঝকা করছেন কিন্তু পড়াশোনা হচ্ছে না। পড়াশোনা বিষয়ে প্রশ্ন মেনলি তো? হ্যাঁ, পড়াশোনা নিয়ে বলছি। হ্যাঁ, আমি যেগুলো বললাম সেগুলোই তো, পড়াশোনা করতে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এখন একটু তো মোবাইল নিয়ে। আপনার স্পেসিফিক প্রশ্নটা কি? একটু হলে আমি সমালোচনা করবো না। আপনি কোনো স্পেসিফিক প্রবলেমে ভুগছেন ছেলেকে নিয়ে, তাহলে বলুন, জিজ্ঞাসাটা বলুন। ছেলে একটু এখন অসুস্থ, কিন্তু ও সায়েন্স নিয়ে 11-এ পড়ছে। সায়েন্সটা কি নেওয়া ঠিক আছে? প্রথমে আমি বলি, ছেলে আপনার অসুস্থ শুধু এখন নয়, ছেলে আপনার শারীরিকভাবে সুস্থ নয়। শারীরিকভাবে সুস্থ কখনোই ছিল না। তার কারণ কন্যা লগ্নের লগ্নপতি বুধ, ঠিক আছে, এবং কর্মপতিও সেই বুধ বকরি, বুঝতে পেরেছেন? সেই বুধ বকরি। আর আপনার ছেলের যে মানসিক অবস্থা, মন এমনি মুন D1-এ একটা জায়গায় আছে, কিন্তু লগ্ন সাপেক্ষে 4th-এ আছে, কিন্তু ভাব চার্টে দেখা যাচ্ছে মুন এবং যেটা দেখলাম আমি, মুন আর কেতু একসঙ্গে ফল দিচ্ছে ভাব চার্টে। আজকাল তো 98% ক্ষেত্রে ভাব চার্ট দেখাই হয় না। ভাব চার্ট আর একটা চার্ট সম্পূর্ণ হবে, যেটা আমরা না দেখলে বুঝতেই পারি না কোন গ্রহ কোথায় ফল দিচ্ছে। শুধু D1 দেখে বোঝা যায় না। সেই ক্ষেত্রে আপনার পড়াশোনাতে আপনার ছেলের মন থাকবে না, উঠে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে লগ্নপতিকে স্ট্রং না করলে প্রথমেই একটা পান্না দরকার। আমি একটু রেমেডি বলে দিলাম এখনই, ঠিক আছে? খুব যেহেতু ব্যাপারটা একদম একটা, আপনার ছেলে একটা পান্না ভালো দেবেন। পান্না আপনার ছেলে 6 থেকে 7 রতি একটা কলম্বিয়ান পান্না দেবেন।
ও আচ্ছা। ভালো কোয়ালিটি যতটা চেষ্টা করুন ভালো দেওয়া, 6 থেকে 7 যদি কলম্বিয়ান পান্না না দিলে আপনার ছেলের শরীর স্বাস্থ্য এরকমই চলবে, এবং পড়াশোনার যে প্রবলেমটা রয়েছে সেটাও চলবে কিন্তু, কারণ মানসিকভাবে আপনার ছেলেও কিন্তু খুব একটা সবল নয়, ইনফ্লুয়েসড হয়ে যায় বন্ধুদের দ্বারা, বুঝতে পেরেছেন? আর বন্ধু থেকে সাবধান। এভাবে ওই মানে আমি যেটা সায়েন্স বললাম নিয়ে পড়েছেন ঠিক আছে, সায়েন্স নিয়ে লাইনে ওই সব হবে। মেডিকেল নিয়ে নয়, সায়েন্স নিয়ে পড়াচ্ছেন ঠিক আছে, মেডিকেল নিয়ে পড়াবেন না, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াবেন না, ছেলেকে জেনারেল স্টাডি দেবেন, জেনারেল স্টাডি বিএসসি তে এমনি এমনি জেনারেল বিএসসি পড়াবেন, এমএসসি পড়াবেন, ঠিক আছে? জেনারেল লাইনে, টেকনিক্যাল জেনারেল লাইনে হবে না? না দেবেন না, বেশি দূরে এগোতে পারবে না, ঠিক আছে? ও আচ্ছা। আচ্ছা, তো আপনি শুনতে থাকুন প্রোগ্রাম, সাথে থাকুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ করব, যদিও স্যারকে থামতে চায় না, কিন্তু একটু নির্দিষ্ট প্রশ্নটা রাখবেন। আরও কেউ কেউ তো চেষ্টা করছেন, তারা কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন, স্যারের সঙ্গে কথা বলতে চাইছেন, তো ডেফিনেটলি আপনার স্পেসিফিক কোয়ারিজটা স্যারের কাছে রাখবেন। স্বল্প সময়ের অনুষ্ঠান তো, আর অনেক আদারওয়াইজ কিছু তো বলা যায়, অনেক কিছু পয়েন্ট আছে, কিন্তু তাহলে একজন কলারকে নিয়ে পড়ে থাকতে হয়। একদম, যেমন এই একদম। কর্মের জায়গাটা না বলতে পারি এই ছেলের বেশ সমস্যা আছে, কারণ বুধ এবং মঙ্গল একসঙ্গে বসে আছে কন্যা লগ্নের জন্য, বুধের শত্রু মঙ্গল, কন্যা লগ্নের জন্য সব থেকে ম্যালিফিক প্ল্যানেট হচ্ছে মঙ্গল, সেখানে বসে আছে, তাহলে এই জায়গাটা কর্মের জায়গাও বেশ ডিসরাপ্টেড। তো এই করতেই আর স্যার এই যে আপনার ওয়েটা একটা চার্ট নিয়ে শুধুমাত্র এক ঝলকে দেখে কিছু বলে দেওয়া, সেটা তো কখনোই নয়। আপনি বলছিলেন যবে থেকে আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস শুরু করেছেন, শেখা শুরু করেছেন, আপনি সেই গভীরতার কথাটা একদম প্রথম থেকে মাথায় রেখেছেন, এবং যার ফলশ্রুতি আজকে একদম খুব কমন পিপল থেকে শুরু করে একদম সেলিব্রিটি পর্যায়ের মানুষরাও আপনার কাছে আসছেন। কিন্তু অনেকেই এক্ষেত্রে সেলিব্রিটি যারা আসছেন তারা তো ডেফিনেটলি প্রকাশ করতে চান না, তো এইটা সবার কাছে যে অ্যাকসেপ্টেন্স, সেইটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাস্ট্রোলজার হব বলে তো অ্যাস্ট্রোলজি পড়াশোনা শুরু করিনি, কারণ অ্যাস্ট্রোলজি পড়াশোনা বা অ্যাস্ট্রোলজিকে প্রফেশন ছাড়াও আমার যেহেতু মেন প্রফেশনে আমি স্যাটিসফাইড। একদম। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সঙ্গে আছি, ইন্ডাস্ট্রি ছিল, এখন আমি একাডেমিক্সে আছি, সো আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দিস। আমি আমার স্টুডেন্টদের নিয়ে থাকতে ভালোবাসি, খুব ভালো। পাশাপাশি আমি অ্যাস্ট্রোলজিটাকে প্যাশন হিসেবে শুরু করেছিলাম, সেটা আমি রিসার্চ করি, সেটা করতে করতে দেখলাম অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিটা কোথাও যেন কবে থেকে সমাজের বুক থেকে উধাও হয়ে গেছে। বিভিন্ন রকম গল্প শুনছি চারদিকে বিভিন্ন রকম গল্প, ম্যানমেড। আমার কাছে যারা আসছেন আমি বলতে থাকবো কীভাবে ভয় পাই দেওয়া হয়। লাস্ট উইকের একটা ঘটনা, একটু থাকবেন যিনি আসেন শুনে নিন। একজন মা গেছে তার ছেলের পড়াশোনার ব্যাপারে, হ্যাঁ এরকমই পড়াশোনার ব্যাপারে প্রশ্ন ছিল, মা গেছে ছেলের পড়াশোনার ব্যাপারে, এবং তিনি বেশ, আমি নাম তো করবো না কখনই কারোর সম্বন্ধে, তবু মিডিয়া যথেষ্ট একজন নাম করেছেন একজন অ্যাস্ট্রোলজার, তার বাড়িতে সেরকম অ্যাম্বিয়েন্স, ঠাকুর আছেন, এবং তিনি সন্ন্যাসী হিসাবেই পরিচিত, এবং সন্ন্যাস বেশেই থাকেন সাধারণভাবে। তো রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারায় তিনি অনুপ্রাণিত। তো তাকে বলা হচ্ছে, চার্ট ফাট দেখলেন না, বলা হচ্ছে বাবা তোর ছেলে সামনেই পাটা কেটে বাদ যাবে, অ্যাক্সিডেন্ট আছে, পা কেটে বাদ চলে যাবে 2-3 মাসের মধ্যে, কিন্তু বলছে বাবা আমি তো এসছি আমার ছেলের পড়াশোনার যাওয়ার ব্যাপারটা ঠিক করতে, আপনি পড়াশোনার আগে ছেলেকে তো বাঁচা না। তাহলে কি কোনো ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে সেটা বললেন চার্ট না দেখি? ব্যাপারটা হচ্ছে এই ঐশ্বরিক ক্ষমতা বল কতটা কি না কি সেটা জানা যাবে যখন বলা হলো আপনি ছেলেকে বাঁচানোর জন্য না, আপনি আগে পড়াশোনার জায়গা ঠিক করুন, তখন কিন্তু রিস্ক নিলেন না। কারণ পড়াশোনার জায়গা ঠিক হচ্ছে কি না সেটা তার ওই দৈব প্রতিকারে বোঝা যাবে তো, কিন্তু এই একটা কবর যদি দেওয়া হয় বেশ কিছু টাকার বিনিময়ে, তাহলে বলবো দেখ কবরটা ছিল বলে তোর ছেলে অ্যাক্সিডেন্ট হলো না। তো এই ধরনের একটা নতুন বেরিয়েছে যে ঘটনাটা না ঘটলে কিন্তু ভয়াবহ, সেই ভয়টা পাই দেওয়া হচ্ছে বিশেষ করে হাউসওয়াইফদের বিশেষ করে এই ব্যাপারে খপ্পরে যারা পড়ছেন তাদের ভয় পাই দেওয়া হচ্ছে, আর ঘটনা না ঘটলে বললো আমার জন্য ঘটেনি। তো এই একটা ক্রিয়েটেড একটা গল্প শুনিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যেখানে ডেফিনেট আমি দেখতে ফল পাবো না। যদি সে এক্ষুনি তার যদি থাকে সে তাহলে তার ছেলেকে পড়াশোনার জায়গা ঠিক করে দিন না, মনটা শান্ত করুন না, হয়তো পড়াশোনা বলি ছেলের পড়াশোনাটা হয় সেদিকে দেখুন না, সেদিকে রিস্ক নিলেনই না। বলছে আগে ছেলেকে বাঁচা, কেন পড়াশোনা করছে কিনা জানতে পারা যাবে, সেটা তো পরিষ্কার ফলটা পাওয়া যাবে। কিন্তু ছেলে তাহলে দেখতে হয় এবারে অ্যাক্সিডেন্টে পাটা কাটা গেল কি না, সেই রিস্ক তো কেউ নেবে না, আগে দিয়ে প্রতিকারটা করিয়ে দেবে। বুঝতে পারছি এরকম মুখরোচক কিছু শব্দ কানে মানে ঘটনাবলী কানে আসে। ছোট্ট একটা আমি এক্ষেত্রে শেয়ার করতে চাইবো, ওই তাবিজ কবজের ব্যাপার আছে, আমি কাউকে আঘাত না করেই বলছি, করজোড়ে মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু এরকম কানে আসে মানে জনশ্রুতি। লিঙ্গ নির্ধারণ তো এক্ষেত্রে জন্মের আগে তো ভীষণ রকমের অপরাধ, সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু তবুও পিতামাতা কোথাও একটা জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের সন্তান পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, তিনি বলেছিলেন ছেলে হবে।
আচ্ছা। কনফার্ম ছেলে হবে, তার জন্য তোমার তাবিজ দিয়ে দিচ্ছি, একদম ঠিকঠাক ছেলে হবে। পরবর্তীকালে দেখা গেল কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। এবারে যথারীতি তিনি তো পে করেছেন, তার বিনিময়ে গিয়ে ধরেছেন। তিনি তো একদম কনফিডেন্সের সাথে বলছেন, কেন আমার কথা কখনো মিথ্যে হবে না, আপনি কবচটা খুলুন। কবচ খুলে দেখা গেল তার ভিতরে লেখা আছে কন্যা সন্তান। মানে বোথ সাইড তিনি কারেক্ট, আচ্ছা, কিন্তু মানুষ হলেন বোকা। মানুষ হলেন বোকা। এইটা তো এই ধরনের একটা চলছে প্রকোপ বাজারে আসছে, এই ব্যাপারগুলোতে সচেতন থাকতে হবে। আমি এই জন্যই আজকে একটু বলছিলাম যে জানি না এই কতটা জনসচেতনতা লাভ করেছে। এই প্রতিকারে কি সব হয়ে যাবে? তাহলে একটা কথা আপনাদের বলি, সাধু মহাত্মারা যারা খুব পাওয়ারফুল, যাদের মধ্যে সেই দৈব ক্ষমতা আছে, তারা কিন্তু জনসমক্ষে আসেন না, তারা কিন্তু নিজেদের প্রচার করেন না, তারা কখনোই স্বঘোষিত গুরু ছিলেন না, আজও নেই। তো সেই ক্ষমতা তাদের থাকতে পারে। আজকে অ্যাস্ট্রোলজির সঙ্গে কিন্তু আমাদের তন্ত্র বলুন বা যৌগিক ব্যাপারে কিন্তু কোনো সম্পর্ক নেই। অ্যাস্ট্রোলজিটা পুরো সায়েন্স, আর একজন সাধনা সেটা সম্পূর্ণ সেই ব্যক্তির ব্যাপার। সেই ব্যক্তি সাধক হলে সে কখনোই মেনলি বেশিরভাগ ক্ষেত্রে সকাম কাজ করবেন না, নিষ্কাম সাধনা করবেন। আর সকাম কাজ করলে সম্পূর্ণ আলাদা, সেটা একমাত্র খুব ভালো কাজ করবেন, এবং সেক্ষেত্রে প্রতারণার জায়গাটা তিনি যাবেনই না। আজকে যারা করছেন, আমি জানি না, তাদের উদ্দেশ্যে বলার কোনো আমার নেই, ইচ্ছাও নেই, কারণ তারা বুঝতে পারবেন, তারা জানেন না, তারা উপরওয়ালা জানেন তারা কিরকম প্রতারণা করছেন না করছেন, তারা এই জায়গা থেকে কিভাবে করছেন, তারা কিভাবে তার ব্যক্তিগত জীবনে তাদের কি হবে না হবে, বা তারা কতটা সুখী তারা জানেন। কিন্তু আমি জনসমাজকে আমি সচেতন করতে চাই, এই সমস্ত প্রকোপ, এই সমস্ত খপ্পরে পড়বেন না। এই জিনিসগুলোতে আপনারা দেখে নেয় কথাবার্তা বলে আপনার কতটা মেন্টালি আপনি উইক, আপনি কি চাকরি করছেন, সেই জায়গাতে বাজেটটা বলে দেওয়া হবে। এই জিনিসগুলো কিন্তু থেকে সাবধান থাকবেন। প্রতিকারে সমস্ত কিছু হয় না, প্রতিকারে আমরা বলতে পারি যেটা আছে সেটা হবে, আর যেটা নেই সেটা হবে না, এটাও সঙ্গে সঙ্গে বলে দেওয়া যায়। আর যেটা আছে সেটা হবে, তার সঙ্গে অবশ্যই প্রচেষ্টা। ধরুন একটা জায়গায় 100খানা সিট ভ্যাকেন্ট রয়েছে একটা কোনো গভর্নমেন্ট জবে, সেক্ষেত্রে 500 জন তো প্রতিকার পড়ে নিয়ে আছে, আমি ধরে নিলাম 500 জন সঠিক প্রতিকার পড়ে আছে, তাহলে সিটটা তো 100। তাহলে সেই ক্ষেত্রে প্রতিকারের সঙ্গে প্রচেষ্টাটা থাকতে হবে, তবেই সেই 100 জনই পাবে, বাকি 400 জন পাবেন না। ভীষণ রকমের বাস্তব কথা এটা। আর এই বাস্তব কথাটাই যদি মাথায় থাকে, তাহলে আমাদের অনেক কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্সের হাত থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। ফাঁদে পা দিবই না। কে আছেন? আমাদের বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এবার আপনাকে ওয়েলকাম জানাতে চাইবো, দেরির জন্য দুঃখিত। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি তারকেশ্বর থেকে শুভজিৎ ভান্ডারী বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্পর্কে বলুন, আপনার জন্ম তারিখটা আগে বলুন। 4/9/1990। 4/9/1990। কখন সময়টা? সময় 12:45 দুপুর। দুপুর 12:45। আর কোথায় জন্ম হয়েছিল আপনার? তারকেশ্বর। তারকেশ্বর, হুগলিতে। বেশ, স্যারের কথাগুলো শুনছিলেন? হ্যাঁ, কথাগুলো খুব শুনে খুব ভালো লাগছিল, খুব বাস্তববাদী কথা বলছিলেন উনি, তো সাই মন দিয়ে শুনছিলাম। সেটা যদি কাজে লাগে আরো বেশি করে, সবচেয়ে বড় মানে কথাগুলো বলার উদ্দেশ্যটা সাধিত হবে। যদি আমার আপনার মতো সাধারণ মানুষ প্রত্যেকে এইভাবে সচেতনটা হতে পারি, মূল মেসেজটা স্যার যেটা বলতে চাইছেন, মূল মেসেজটা সকলের কাছে পৌঁছায়, তাহলেই বোধহয় আলটিমেট সাকসেস হবে। অ্যাস্ট্রোলজি নিয়ে যে আমাদের যে জায়গাটা নেগেটিভলি তৈরি হয়ে রয়েছে, সেখান থেকে নিজেদেরই আমরা কোথাও একটা চেঞ্জ করে এনে দেখতে পাবো অন্তত যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কতটা অথেন্টিক। মানুষ ভুল হতে পারেন, অ্যাস্ট্রোলজি না। আচ্ছা, কোশ্চেনটা করে ফেলো তোমার নির্দিষ্ট একদম স্পেসিফিক ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার মানে কাজকর্মের ব্যাপারে তো? কাজকর্ম, হ্যাঁ, কাজকর্মের জায়গায় দেখো, তোমার D1 যেটা বললাম, তোমার বৃশ্চিক লগ্ন, বুঝতে পেরেছো? বৃশ্চিক লগ্নের কর্মপতি রবি, সেই রবি দশমেই বসে আছে, নিজের জায়গাতে বসে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে D1 ভেনাস অ্যান্ড মার্কিউরি রয়েছে। তো সেক্ষেত্রে ভেনাস আর সান একসঙ্গে থাকার জন্য দারিদ্র যোগ, সবাই বলে দেবে তোমার খুব সমস্যা হবে, কিন্তু আবার সেই একই কথা বলবো, ভাব চাটাতে কিন্তু সেই দারিদ্রের যোগের ফলটা পাওয়া যাচ্ছে না। সান এক জায়গায়, ভেনাস আর এক জায়গায়, বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রে কোনো চিন্তা নেই। তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য কোনো জন্য পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়াশোনা করছি এখন। করছো তো? তাহলে গভর্নমেন্ট সার্ভিস তোমার পসিবল, বুঝতে পেরেছো? কিন্তু একটু রেমেডি নিতে হবে, তোমার একটু সানকে পাওয়ার আপ করতে হবে। কিন্তু যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভিস ব্যাপারে তোমার গ্যারেন্টি দেবো
যে তোমার হবে, তাই কতটা সানকে পাওয়ার আপ করতে হবে বা আর কি কি রেমেডি লাগবে সেটা আমার জন্য আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগে চার্ট স্টাডি করতে। সেটা না দেখে কিন্তু আমি এই প্রোগ্রামে বলবো না, বলতে পারি যে সানকে পাওয়ার আপ করতে হবে, আর কি কি কাউকে পাওয়ার দিতে হবে না দিতে হবে সেগুলো কিন্তু আমার ক্ষেত্রে 1.5 ঘন্টা সময় লাগে। তারপর আমি তোমাকে বলবো তুমি আমার চেম্বারে এলে আমি গ্যারেন্টি দেবো, এবং যাদেরকে আমি গ্যারেন্টি দিই এবং নিজে যে স্টোন সিলেক্ট করে দিই সেই গ্যারেন্টিটা আমি দিতে পারি এবং সেটা হয়। এটা শুধু কথার কথা নয়, এই ব্যাপারে সবাই যারা দেখছেন তারা জানেন, ফিডব্যাকও আপনারা জানতে পারবেন। স্যারের এই ভাবনা, এই বইটা সম্পর্কে যারা একমত হবেন, সহমত হয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছাটা বজায় থাকবে, তারা ডেফিনেটলি দুটো মোবাইল নাম্বারের সাহায্য নিতে পারেন, 9674250516 অ্যান্ড দেন সেকেন্ড নাম্বার 9748403694। স্যারের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন www.profbasu.in। এটা সম্পূর্ণ রয়েছে অনলাইন বা আপনি সরাসরি এসে, কিন্তু যাই করুন যেমনভাবেই করুন স্যারের কাছে কনসালটেন্সি নিতে হলে অনেকটা বিফোর টাইমে কিন্তু যোগাযোগ করতে হবে, কারণ মাথায় রাখতে হবে স্যারের ওয়েটা কিন্তু আলাদা ইন দ্য সেন্স স্যার প্রপারলি সমস্ত বিষয়টা যিনি আসবেন তাকে গাইড করতে চান, সেখানে কোনো ফাঁকি রাখতে চান না, কোনো খামতি রাখতে চান না। এই ব্যাপারে একজন সেলিব্রিটি, আমার টলিউডের একজন বড় অ্যাক্ট্রেস এসেছিল আমার কাছে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট লাস্ট উইকে, বলছে স্যার আপনার এক্সেপশনাল কেন, আপনার এত দেখি আপনি টপ অ্যাস্ট্রোলজি এক্সেপশনাল। তাহলে আমি এক্সেপশনাল না, আমি স্পেশাল বলা যেতে পারে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এক্সেপশনাল আমি এই জন্যই নয় কেন আমার মতো স্পেশালিটি যে কেউ করতে পারে, যে কেউ চাইলে রাখতে পারে, যে কেউ চাইলে অর্জন করতে পারে, যে ডিভিশনাল চার্ট জানে, দেখতে জানে, পড়াশোনা করেছে বা পড়াশোনা করবে, ডিভিশনাল চার্ট দেখে মিনিমাম 1.5 ঘন্টা সময় প্লাস ক্লায়েন্টকে নিয়ে প্রায় 1 ঘন্টা 2.5 ঘন্টা আমার পার হেড প্রত্যেকের পিছনে যায়। তো তার জন্যই আমি স্পেশাল, নট এক্সেপশনাল। কারণ আমি ডিভিশনাল চার্ট তৈরি করিনি, ডিভিশনাল চার্টের উপর আমি কাজ করি এটা নিয়ে, ঠিক আছে, কিন্তু ডিভিশনাল চার্ট আমি ইনভেন্ট করিনি, হাজার বছর আগে মুনি ঋষিরা করে গেছেন এটা। আপনারা বৃহৎ পরাশর হরদাস্ত দেখলেও দেখতে পাবেন সেখানে, তো সেখানে জৈমিনীতেও আছে ডিভিশনাল চার্টের কথা, বর্গ বিভাজনের কথা। তো সেই ক্ষেত্রে আমি এক্সেপশনাল নয়, স্পেশাল। আমার সার্ভিসে স্পেশালিটি আছে, আর এই স্পেশালিটি যার থাকবে তাড়াতাড়ি গ্যারান্টি দিতে পারবে। তার সঙ্গে জিমোলজি এবারে পড়াশোনা, জিমোলজি স্টোন চিনতে শেখা, জানতে শেখা। আমি ছোটবেলা থেকে স্টোন দেখে আমি দেখলেই বুঝতে পারি কোনটা কালার ট্রিটেড, কোনটা অরিজিনাল, কোনটা সিনথেটিক। অরিজিনাল হলেও কোনটা কালার ট্রিটেড আর কোনটা কালার ট্রিটেড নয়, অরিজিনাল কালার দেখতে পারি। এবং এই ডিভিশনাল চার্ট দেখে বোঝা যেতে পারে কার 3 রতি এই লাগবে স্টোন, কার 5 রতি লাগবে, বা কারুর মেন স্টোন লাগবে না, সাবস্টোনই লাগবে। এক্স্যাক্টলি সেই প্রপার রেমেডিটা, 100% পারফেক্ট রেমেডিটা আফটার ডায়াগনোসিস, এই ট্রিটমেন্টটা করা যায়, তাই বোধহয় এই গ্যারান্টিটা দেওয়া যায়। আর যেখানে যেখানে প্রতিকার করা সম্ভব সেটাও বলা যায়, আর যেখানে সম্ভব নয় সেখানে এটাও বলে দিই কোটি টাকা খরচা করলেও এটা সম্ভব নয়। বাট আপনি অ্যালার্ট হতে পারেন, এইগুলোকে আপনাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, এইগুলো আপনি করবেন না, এই ব্যাপারে একটা গাইডেন্স পাওয়া যায় প্রপার। প্রতিকার দিয়েই সব কিছু হয় না, আবার প্রতিকার দিয়েই অনেক কিছু সম্ভব, সেটা নির্ভরশীল এবং সেটার জন্য একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, যিনি আগে চার্টটা অ্যানালিসিস প্রপারলি করতে পারবেন, সমস্ত দিক দেখে আগে পিন পয়েন্ট প্রেডিকশানে আসতে পারবেন, তার জন্য কোনটা প্রযোজ্য সেই রেমিডিয়াল প্রসেসটা নির্ধারণ করতে পারবেন, তারপরে রেমিডি দিলে অবশ্যই স্যারের বিশ্বাস আস্থা অনুযায়ী স্যার যেভাবে গ্যারান্টি দিতে পারেন সেটা ফলপ্রসূ হতে বাধ্য, কারণ সেখানে বিচারে কোনো ভুল নেই, প্রেসক্রিপশন দেওয়াতে কোনো ভুল থাকবে না, কাজেই সেটা রেজাল্ট পাবে। রেজাল্ট যে হয় রত্নে সেটা আমরা জানি, এবং সেটার জন্য প্রপারলি এগোনোটা একান্ত জরুরি। আর এই মুহূর্তে আমাদের সময়টাও শেষ। আজকের এপিসোডটা আশা রাখি আপনাদের ভালো লাগলো। এমনই এপিসোড কিন্তু আপনারা আবারও দেখতে পারেন ঘুরে ফিরে। এছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন, এছাড়া স্যারের ওয়েবসাইটও ভিজিট করে দেখে নিতে পারেন, সমস্ত বইটা আছে। কিন্তু আপনি কেন অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করবেন, আপনি কেন মানবেন, এবং আপনি কেন স্যারের মতো পন্থায় বিশ্বাসী হয়ে একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের হাত ধরবেন, সেটা এবার আপনাকে ভাবতে হবে। ভাবুন, বুঝুন, সিদ্ধান্ত নিন, কিন্তু সেটা সঠিক পথে হোক, এইটুকু আমরা শুভকামনা জানাতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। ডেফিনেটলি আগামীতে এইভাবেই চলতে থাকবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান। আজকে বিদায়, নমস্কার।